2021 সালের বিধানসভা নির্বাচনে একমাত্র সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বিজয়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী বা ভাইজান নওশাদ, যিনি ভাঙড়ের বিধায়ক। আর ভাঙড় তো বরাবরই খবরের শিরোনামে থাকি। সেই ভাইজান নওশাদ সিদ্দিকী এবার মমতা ব্যানার্জির পুলিশকে কটাক্ষ করতে ছাড়লেন না। তার কারণ, পুলিশের যে ভূমিকা তাই নিয়ে কিন্তু আরজিকর কাণ্ডের পর থেকে বিশেষ করে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রত্যেকে প্রশ্ন তুলেছে। নাগরিক সমাজ প্রশ্ন তুলেছে, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ তো প্রশ্ন তুলছেই, রাজনীতিক নেতারাও প্রশ্ন তুলছেন, সবাই তুলছেন। এবার ভাইজান নওশাদ সিদ্দিকী মমতার পুলিশকে এমন এক কটাক্ষ করলেন যে কটাক্ষের পর কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। খাস কলকাতায় আইএএস অফিসারের স্ত্রীর উপর শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে মুখ খোলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার 28 সেপ্টেম্বর রঘুনাথগঞ্জে এক কনভেনশনে এসে এই মন্তব্য করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আইএএস অফিসার স্ত্রীর সঙ্গে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের স্ত্রীদের কি অবস্থা হবে? যারা জড়িত তারা তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার সাঙ্গপাঙ্গরা এই অন্যায় করেছে। ফলে পুলিশের সাহস হচ্ছে না এদেরকে ধরার। কোর্টে গেলে তাবরানি খাচ্ছে। এই পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। দুর্ভাগ্যের বিষয়, সেই পুলিশকে আজকের কালীঘাট ইয়ার্ড বলতে হচ্ছে। আমরা শুনিনি ভাইজান নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের বিধায়ক, এই ঘটনা নিয়ে কি মন্তব্য করেছিলেন। সহ 5 জনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য। আইএএস যিনি আছেন তার স্ত্রীকে একবার নয় একাধিকবার গান পয়েন্টে বন্দুক। ভাবতে পারছেন, যদি একজন আইএএস এর স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয়, তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে, কারা করছে, খোঁজ নিয়ে দেখুন। তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল ছেলে আছে বা নেতার সাঙ্গপাঙ্গরাই অন্যায় করেছে। ফলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার। ফলে কোর্টে যখন যাচ্ছে, কোর্টে তাবরানি খাচ্ছে। আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো, আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে হচ্ছে। এছাড়াও কলকাতায় প্রায় সব ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারা দখল করে রেখে দিয়েছে। এরাই আবার ওয়াকফ উদ্ধারের কথা বলবে। অর্থাৎ ওয়াকফ বিল নিয়ে যে বিতর্ক চলছে, সেই বিতর্কের মাঝেই তৃণমূলকে সংযুক্ত করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রঘুনাথগঞ্জে এক কনভেনশনে এসে মন্তব্য করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। শনিবার 28 সেপ্টেম্বর অনুষ্ঠানে যোগ দিয়ে ভাইজান বলেন, যদি ভাবেন তৃণমূল সরকার আছে ওয়াকফের জন্য তারা লড়াই করবে, তাহলে দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছেন। আপনার সম্পত্তি আপনাকে লড়ে নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে এইভাবে বসে থাকলে হবে না। কারণ আমরা দেখেছি, যখন পার্লামেন্টে সিএএ পাস হয়েছিল তখন মমতা দিদিরা কা কা ছি ছি করে ছেড়ে দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদেই, কিন্তু রাজ্যের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য এখনো পর্যন্ত কোনো শব্দ তিনি খরচ করেননি বা কোনো শব্দ আমরা পাইনি। এই মর্মে আমরা আমাদের রাজ্য সরকারের থেকে কোনো স্টেটমেন্টও পাইনি। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি কি বলছেন শুনবো। আপনার এলাকার এমপি মহাশয় কি করেছে খোঁজ নিয়ে পাওয়া যাবে, আমি এক্ষুনি বলতে পারছি না। তবে আপনার এলাকার এমপি মহাশয় কিন্তু এ বিষয়ে কথা বলবে না, কারণ পিছনে টিউনিং করা আছেন তৃণমূলে। আমরা চেয়েছিলাম পার্লামেন্টে আমরা পাঠাবো জঙ্গিপুর থেকে টিউনিং বিহীন এক মানুষকে, আমাদের শাহজাহান সাহেবকে। সব মানুষ চাইনি, আমরা যেতে পারিনি। তবে বলে রাখছি একটা কথা, ওই বোবা টিউনিং করা লোকের আমাদের প্রয়োজন নয়। আমাদেরকে ভোট না দিয়ে পার্লামেন্টে না পাঠাতে পারলো, পার্লামেন্টের বাইরে শাহজাহান সাহেব ওয়াকফের জন্য লড়াই করে। যদি পার্লামেন্টে ভিতরে দিত তাহলে ওখানে লড়াই করতো, কিন্তু সেই সুযোগ দেয়নি মানুষ। তাহলে বসে থাকবে না, মানুষের জন্য, সমাজের জন্য পার্লামেন্টের বাইরে আমরা লড়াই করবো। আমাকে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পার্লামেন্টের বিধানসভায় পাঠিয়েছিল, বিধানসভায় গিয়ে আমি ওয়াকফের জন্য লড়াই করেছি। আমি প্রশ্ন তুলেছি, এখনো উত্তর দিতে পারেনি মাননীয় মিনিস্টার, যে কত সম্পত্তি ওয়াকফের উদ্ধার করেছে 2011 থেকে এই সময় পর্যন্ত, আর কত সম্পত্তি বিহাত হয়েছে। এই মর্মে অনেক প্রশ্ন জমা দিয়ে আছে আমার। বিধানসভার আইন অনুযায়ী, রুলস অনুযায়ী ওখানে
জমা দেওয়া হয়, যতক্ষণ না প্লেস হয় বিধানসভাতে সেই কোশ্চেন নিয়ে কথা বলা যায় না। সেই জন্য আমি পুরোপুরি এক্সাক্ট বলতে পারছি না, আমি ইশারায় দিতে বলছি। এই ওয়াকফকে সামনে রেখে আমার অনেক কোশ্চেন জমা দেওয়া আছে। এই অপদার্থ সরকার, অপদার্থ দপ্তর আমার কোশ্চেন উত্তর দিতে পারবে না বলে হয়তো আমার কোশ্চেন সাবমিশন করে না, প্রেস করে না। ভাবতে পেরেছেন? এরা একেবারে ওয়াকফ নিয়ে লড়াই করবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, যদি ভাবেন তৃণমূল সরকার আছে ওয়াকফের জন্য ওরা লড়াই করে নেবে, তাহলে দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছে। আপনার সম্পত্তি আপনাকে লড়াই নিতে হবে। কে তৃণমূল কবে লড়াই করবে না করবে ওই ভেবে বসে থাকলে হবে না। কারণ আমরা দেখেছি যখন সিএনআরসি নিয়ে বিল পাস হয়েছিল পার্লামেন্ট থেকে, তখন মমতা দিদি মহাশয়া ওই টাকা ছিচি করে ছেড়ে দিয়েছিল। আমাদের তো সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল, আমার মামলা হয়েছিল, সেই মামলা এখনো রায় না হওয়ার পরেও জোর জবরদস্তি অসাংবিধানিক ভাবে আমার চালু করেছে, কিন্তু সেটা এখনো বিচারাধীন আছে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য সরকার সংখ্যালঘু বিরোধী ওয়াকফকে বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এখনো কোনো আমি শব্দ পাইনি যে ওয়াকফকে বাঁচাতে হবে। এই অসাংবিধানিক যে বিল, সংশোধনী বিল নিয়ে এসেছে, এটাকে প্রত্যাহার করতে হবে, এই মর্মে একটাও কোনো স্টেটমেন্ট আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। এদিন ভাঙড় ইস্যুতে মুখ খোলেন ভাঙড়ের বিধায়ক ভাইজান নওশাদ সিদ্দিকী। তিনি এই বিষয়ে কি বলেছেন শুনবো আমরা। এই সরকার সাহেব যখন দায়িত্ব পেয়েছিলেন, আরাবুল সাহেব তো এক প্রকার তাকে কোলে নিয়ে ঘুরছিল। নওশাদকে জব্দ করতে হবে, আইএসএফকে জব্দ করতে হবে, বাপ বাপকেও ছাড়ে না। আরাবুল সাহেব সরকার সাহেবকে সাথে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে, আমাদের 3টে কর্মীকে, সাধারণ মানুষকে ওপরে অত্যাচার হয়েছে, আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে, পেটে গুলি মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। বাপ আজকে স্যার বাপকেও ছাড়ছে না, আরাবুল সাহেবের উপর পড়েছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কে কতটা ওখানে ওয়েটল্যান্ড আছে দখল করবে, এই কোম্পানি আসছে জমি 30,000 টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে, না সই করলে মেরে দেবো, ওটা আবার 30 লাখে বিক্রি করবে। এই যে সিন্ডিকেটটা চলছে, অর্থাৎ 75-25 এর রেশিও কার হাতে কন্ট্রোল থাকবে, এই জন্য ওদের লড়াই। এই লড়াইয়ের সাথে ভাঙড়ের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয়। এরা ভাঙড়ে কিভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, ভাঙড়ে কিভাবে মেডিকেল কলেজ হবে, ভাঙড়ে কিভাবে গার্লস কলেজের একটা হয়, আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায়, ভাঙড়ে কিভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে হিমঘরটা যাতে দ্রুত হয়, হিমঘর তো জমি শুধু পড়ে আছে, তার জন্য এদের লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে। সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙড়ের মানুষের কোনো সম্পর্ক নয়, এদের ধিক্কার নিন্দা জানাচ্ছে। ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।